শেখ হাসিনার নির্দেশে জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ওপর গুলি করা হয়। জাতিসংঘের প্রতিবেদন ১৪০০ মানুষকে হত্যা। হাসিনাকে দেশে ফেরাতে আন্তর্জাতিক আইন ব্যবহারের পরামর্শ জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের। আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে হাসিনা। আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা দুঃসহ বর্ণনা ভুক্তভোগীদের। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ নানা দাবি। প্রথম দিনেই বিএনপির ৬ জেলায় সমাবেশ। প্রায় ২,৩০০ কোটি টাকার দুর্নীতি ও পাচার নগদে। প্রধান কার্যালয়ে অভিযান শেষে জানালো দুদক। স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। গাজীপুরে হামলায় আহত শিক্ষার্থীর মৃত্যুতে সারা দেশে জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রামে গায়েবানা জানাজা ও আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, গায়েবানা জানাজা এবং কফিন মিছিলের বিষয়ে জানাবেন। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত আছেন? আচ্ছা, প্রথমে যে বিষয়টা সে বলতে চাই যে গাজীপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে যেই হামলার ঘটনাটি ঘটে, সেই ঘটনায় কিন্তু যেই আহত ছিলেন, আহতদের মধ্যে একজন ছিলেন যার নাম হচ্ছে কাশেম খান। তিনি কিন্তু আজকে দুপুর ৩টার দিকে আসলে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুবরণ করেন এবং তারই কিন্তু এখন জানাজা অনুষ্ঠিত হবে সেই শহীদ মিনারের এলাকায়। এবং শহীদ মিনারে এখন আপনারা দেখতেই পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্ররা ছাড়াও সাধারণ শিক্ষার্থীদের একটি প্রচুর ঢল রয়েছে এবং যেই জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু সবাই এখানে এসেছেন। এবং আরেকটি যদি বলতে চাই যে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে প্রতি বিপ্লবের পরে প্রথম যেই শহীদ রয়েছেন এই কাশেম, তার জন্য এবং এর পিছনে কিন্তু মূল দায়ী শেখ হাসিনার সরকার এবং যারা সাবেক, তারাই কিন্তু এ ধরনের হত্যাকাণ্ড ঘটে গেছে এবং তারাই বিপ্লবের পরে একটি নতুন প্রতি বিপ্লবের সৃষ্টি করার চেষ্টা করছে। সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। এবং আজকে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বলেছেন এভাবেই যে প্রতি বিপ্লবের প্রথম শহীদ হয়েছেন তাদের এই ভাই, এবং তাকে ঘিরে তারা কিন্তু নানান ধরনের কর্মসূচি হাতে নিয়েছে এবং তারা কিন্তু সারা দেশে খাটিয়ে মিছিল এবং বা গায়েবানা জানাজা করবেন তারা। এবং তারা সেই তার ধারাবাহিকতায় কিন্তু আসলে তারা আজকে এই শহীদ মিনার প্রাঙ্গণে তার জানাজায় অংশ নিয়েছেন সবাই। এবং এখন পর্যন্ত আমরা নাগরিক কমিটি এবং বৈষম্য আন্দোলনের অনেক ছাত্রনেতাকে আমরা দেখেছি। এখানে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এবং এছাড়াও আরো অনেকেই রয়েছেন যারা এই জানাজায় অংশ নিয়েছেন। এবং এই জানাজা কিন্তু আজকে শুধু এখানে লাশ নিয়ে আসার কারণে যে হচ্ছে এমনটি বিষয় নয়, তারা কিন্তু গায়েবানা জানাজা করবে সারা বাংলাদেশ ব্যাপী এবং তাদের আরো নানান ধরনের কর্মসূচি তাদের রয়েছে। এবং সেই ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের যেই এখন পর্যন্ত যেই অত্যাচার করে গেছেন এই বাংলাদেশের উপরে, সেটি কিন্তু দমানোর এখন যেই পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে তাদেরকে নিষিদ্ধ করার কথাই বলছেন তারা বারবার। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যেই সরকার, অন্তর্বর্তী সরকার যে এখন পর্যন্ত যেই ক্রিয়া নিচ্ছেন না তাদের বিরুদ্ধে, সেজন্য কিন্তু আরো বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে দেশে। এবং এই যে শেখ হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার যে পালিয়ে গিয়েছে, তারা কিন্তু আরো বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। প্রতি বিপ্লবের এই অংশটাকে তারা কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছেন যে এইভাবে যদি ঘটতে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু আরো বড় কিছু ঘটাতে চাইবে এবং তারা কিন্তু প্রথম থেকেই চাচ্ছেন যে নানান ধরনের সমস্যা দেশের সৃষ্টি হোক এবং সেটাই তারা এখন পর্যন্ত সফল হয়েছেন, সেটি তারা কিন্তু বলে যাচ্ছেন। এবং আমরা এখন দেখাতে যাচ্ছি যে আসলে এখন যারা রয়েছেন এখানে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র রয়েছেন, তারা কিন্তু সেই লাশ নিয়ে এখন পর্যন্ত জানাজায় অংশ নিয়েছেন। এই সব ছিল আমার। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধের দাবিতে কফিন মিছিলের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে কোথায় এই কফিন মিছিলের আয়োজন করা হয়েছে, বিস্তারিত জানাবেন। 8:30টার দিকে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামি মসজিদে সামনে থেকে যে গায়েবানা জানাজা অর্থাৎ আওয়ামী দোসরদের হামলায় নিহত
গাজীপুরের ছাত্রনেতা আর গায়েবানা জানাজার পরে এরপরে আসলে কফিন মিছিল বের করা হয় এবং কফিন মিছিলটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে এখন চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জামালখানে এটি বিক্ষোভ সমাবেশ করছে। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত নেতারা আছেন তারা এখানে কেন্দ্রীয় সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ গুরুত্বপূর্ণ নেতারা আছেন। তারা মূলত অন্তর্বর্তী সরকারের কাছে প্রধান যে দাবিটি এই বিক্ষোভ সমাবেশ থেকে করছে সেটি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, অর্থাৎ সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মকাণ্ড তাতে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর যে হামলা এবং তাদের নিহত হওয়ার মতো ঘটনা ঘটেছে এটিকে কেন্দ্র করে তারা বলছেন যে এখানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার কোনো ধরনের অধিকার বাংলার জনগণের কাছে নেই। আর সেজন্যই তারা দৃঢ় কণ্ঠে দাবি জানিয়েছেন যে আওয়ামী লীগের রাজনীতি দ্রুত নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি এই যে অপারেশন ডেভিল হান্ট চলছে সেই ডেভিল হান্টে আওয়ামী লীগের চিহ্নিত নেতৃবৃন্দকে এখনো গ্রেপ্তার করা যায়নি, এই জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা উপদেষ্টাদের কাছ থেকে, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন যে চিহ্নিত যে সমস্ত আওয়ামী লীগের নেতারা আছেন যারা জুলাইয়ে ছাত্র অভ্যুত্থানের সময় সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়ে হামলা করেছেন, আহত করেছেন, নিহত করেছেন, তাদেরকে কেন আসলে গ্রেপ্তার করা যাচ্ছে না, সেই ভূত আসলে কোথায় লুকিয়ে আছে সেই বিষয়টি আসলে বের করার জন্য তারা দাবি জানিয়েছেন। তবে এখনো এখানে বিক্ষোভ সমাবেশ চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কফিন মিছিল এখানে সমাপ্ত ঘোষণা করা হবে। তবে প্রায় সকল ছাত্র নেতাই আওয়ামী লীগ নিষিদ্ধের জোরালো দাবি এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল থেকে করেছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেন। এ সময় অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, পতিত সরকার আইয়ামে জাহেলিয়া বা অন্ধকার যুগ প্রতিষ্ঠা করে গেছে। ভুক্তভোগীরা সেখানে গিয়ে দুঃসহ স্মৃতি বর্ণনা করেন। এইভাবেই আয়নাঘর পরিদর্শনের সময় সেখানকার দুঃসহ স্মৃতির কথা বলছিলেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আন্দোলন চলার সময় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই তাকে তুলে নিয়ে আয়নাঘরে বন্দী রাখে। আন্দোলনের সময় সাদা পোশাকে তুলে নিয়ে ডিজিএফআইয়ের টর্চার সেলে রাখা হয় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে। আয়নাঘর পরিদর্শনে গিয়ে কক্ষটি চিনতে পেরেছেন তিনি। বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি, দেয়াল দেখে আমি চিনতে পারছি। হ্যাঁ, রুমটা ছোট ছিল এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। শুধু আসিফ বা নাহিদ নয়, এরকম বেশ কয়েকজন ভুক্তভোগী পরিদর্শন করেন এইসব গোপন বন্দিশালা। এই সময় সবাই তারা তাদের দুঃসহ স্মৃতি বর্ণনা দেন। মোদির আসার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে লেখা 2 লাইনের একটা স্ট্যাটাস। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতে জিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। বুধবার ভুক্তভোগীর পরিবার ও সাংবাদিকদের নিয়ে আয়নাঘর নামে পরিচিত এসব গোপন বন্দিশালা পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর আগারগাঁও, কচুখ্যাত, উত্তরা এসব বন্দিশালা তারা পরিদর্শন করেন। ঘেরাও করে রাখতো, লোকজন দিয়ে ঘেরাও করে রাখতো। একবার মারতে মারতে লাইট ফোনটা সরে গিয়েছিল, তখন দেখলাম যে রুমটা আসলে অনেক ছোট। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, পতিত সরকার আইয়ামে জাহেলিয়াত প্রতিষ্ঠা করে গেছে, যার নমুনা এসব বন্দিশালা। বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনা, বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে এসে এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালে 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার একটি কমিশন গঠন করেন। ওই কমিশন 1,500-এরও বেশি অভিযোগ পান। এর মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেছেন তারা। কতখানি অত্যাচার সহ্য করতে পারবে শরীর, ওটা এখানে নির্ধারণ করা হবে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্যপণ্যের দাম সহনীয় রাখাসহ নানা দাবিতে আজ থেকে শুরু হয়েছে বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ। প্রথম দিন খুলনা, লালমনিরহাট, সিরাজগঞ্জ ও সুনামগঞ্জ এই 4 জেলাতে পালন হয় কর্মসূচি। এতে কেন্দ্রীয় সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অংশ নেয়। কর্মসূচিতে সংস্কারের পাশাপাশি দ্রুত নির্বাচনের দাবি জানান নেতারা। এর আগে সকাল থেকে নির্দিষ্ট মাঠে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী। 25 ফেব্রুয়ারি পর্যন্ত 64 জেলায় সমাবেশ করবে দলটি।
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়াও দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ চাইবে তারা। পাশাপাশি রয়েছে ফ্যাসিবাদী নানা চক্রান্ত মোকাবেলার দাবিও। বাকি যেসব সংস্কার নির্বাচনে করা প্রয়োজন সেগুলো 2-3 মাসের মধ্যেই করা যায়। আর যে সকল দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সংস্কারের কথা তারা বলছেন, এইসব সংস্কার করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত গণপ্রতিনিধিদের। বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচন দিতে হলে সংস্কারের প্রয়োজন রয়েছে। আমরা বলেছি সংস্কার এবং বিচার সব এবং নির্বাচন সব কিছু যুগপৎভাবে চলতে পারে, একটিকে থামিয়ে দিয়ে আপনি আরেকটি করতে পারেন না। শিমুল ফুলে লালচে আভায় রঙিন হয়ে উঠেছে জাদুকাটা নদীর তীর। সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বেড়াতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণ। যাতায়াত ও পরিবেশ বান্ধব আবাসন সুবিধা নিশ্চিত করা গেলে বাড়বে পর্যটক। ভারত সীমান্ত ঘেঁষা জাদুকাটা নদীর তীরে দেশের সবচেয়ে বড় এই শিমুল বাগান। মাঘের শেষে থেকেই ফুলের বাগানে রঙের খেলা। নদীর এলো হাওয়ায় দোল খাওয়ায় ফুলের রক্তিম আভায় মনোহরী সুনামগঞ্জের তাহিরপুরের এই বাগান। আমি সিলেট থেকে এখানে আসছি ঘুরতে, খুব ভালো লাগছে, পরিবেশটাও আমার কাছে ভালো মনে হয়েছে। এই পরিবেশে এসে নিজে এনজয় করার মতো একটা প্লেস। শিমুল বাগান খুবই সুন্দর এবং এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান। ফাল্গুন থেকেই এই বাগানে ভিড় করেন প্রকৃতিপ্রেমী শৌখিন পর্যটকরা। বাগানের পরিবেশ মুগ্ধতা ছড়ালেও রয়েছে কিছু সীমাবদ্ধতা। জেলা সদর থেকে এখানে যাতায়াত সহজ করার পাশাপাশি পরিবেশ বান্ধব আবাসন সুবিধার দাবি পর্যটকদের। স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট ও রেস্টরুম না থাকায় আছে বিড়ম্বনাও। এখানে যদি একটু ড্রেসিং সিস্টেম থাকে বা দূর থেকে অনেক পর্যটক আসে এখানে, তারা মানে একটু সুযোগ সুবিধা ভালো হতো। এই একটা ওয়াশরুম, ভালো একটা ড্রেস আপ চেঞ্জ, অনেক আমাদের মা বোন মহিলারা আছে তাদের জন্য একটা ড্রেস আপ চেঞ্জ করার জন্য একটা রুম হলেও ভালো হবে। রাস্তার ব্যাপারটা হচ্ছে যে তাহিরপুর ঘুরে এখন আসতে হয়। সীমাবদ্ধতার মধ্যেও পর্যটক বাড়বে এমন প্রত্যাশা শিমুল বাগান মালিকদের। আমরা স্যানিটেশনের ব্যবস্থা অলরেডি করে ফেলেছি এবং আরেকটা স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে ড্রেসিং, কাপড় চেঞ্জ করার জন্য পর্যটকরা যে ছবি তুলবে, কাপড় চেঞ্জ করার জন্য একটা ওয়াশরুম সব বড় বেডরুমের মতো করে দেওয়া হবে। আর গার্ডেন চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। 2002 সালে হাওর ভিত্তিক পর্যটন এলাকা তাহিরপুরে 2400 শতক জমিতে প্রায় 3000 শিমুল গাছ লাগিয়েছিলেন বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ সবাইকে।